আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আমাদের নিয়মিত ধারাবাহিক যে ফ্রি লাইভ ক্লাস, সেটার আজকে আমরা 8 নম্বর ক্লাস করতেছি। তো আজকে আমরা ইংরেজি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। এই টপিকটা আসলে খুব বেশি কঠিন না, জাস্ট আমাদের কয়েকটা রুলস রয়েছে। সেই জাস্ট কয়েকটা রুলস যদি আপনি একটু ভালোভাবে মনে রাখতে পারেন বা আপনি যদি বিষয়টা যদি বুঝে যান, তাহলে আপনি এই টপিকটা পেরে যাবেন। ওকে, খুব বেশি কঠিন না আজকের আমাদের টপিক, এবং এটা হচ্ছে আপনাদের ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি সকলের জন্যই গুরুত্বপূর্ণ। তাহলে চলেন আমরা আমাদের আজকে ফার্স্ট যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স কি, বা সিম্পল সেন্টেন্স মূলত কি জিনিস। দেখেন, সিম্পল সেন্টেন্স বলতে আমরা বাংলায় বুঝে থাকি হচ্ছে একটা সরল বাক্য। আর সরল বাক্য বলতে আমরা মনে রাখবো যে একটা মাত্র কর্তা থাকবে, অর্থাৎ একটা মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ভার্ব থাকবে। কি থাকবে? আমাদের একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সিম্পল সেন্টেন্স। প্রথমত আপনাকে কি করতে হবে? সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স গুলো চিনতে হবে। তারপরে আপনাকে এগুলো রূপান্তর করতে হবে। মানে সিম্পল থেকে আমরা কিভাবে কমপ্লেক্স করতে পারি, কমপ্লেক্স থেকে আমরা কিভাবে কম্পাউন্ড করতে পারি, এই বিষয়গুলো তখন আপনাকে কনভার্ট করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা শুরুতে আগে দেখব যে আমাদের সিম্পল সেন্টেন্সটা কি। একটি সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটি ফাইনাইট ক্লজ থাকে, অর্থাৎ একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্ব বলতে কি বোঝায়? যেটা হচ্ছে মুখ্য আমাদের হচ্ছে ভার্ব বলা চলে যেটাকে, ঠিক আছে, বা সমাপিকা ক্রিয়া আমরা যেটাকে বলে থাকি, অর্থাৎ যে ক্রিয়াটা আমার বাক্যের মানে মূল ভিত্তি, ঠিক আছে, আমার বাক্যের মূল অর্থ যে প্রদান করবে সেটাকে আমরা মূলত বলে থাকছি এখানে ফাইনাইট ভার্ব। তাহলে কি থাকবে? একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব। এবং বাক্যের সাবজেক্টের নাম্বার এবং পার্সন টেন্স পরিবর্তন করলে যে ভার্বের রূপ পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। সাপোজ আমি আমার সাবজেক্টের পার্সন চেঞ্জ করে দিলাম, মানে ফার্স্ট পার্সন থেকে আমি সেকেন্ড পার্সন করলাম, বা সেকেন্ড পার্সন থেকে আমি যদি থার্ড পার্সন করি, তাহলে আমার কি হবে? ভার্বেরও রূপ চেঞ্জ হবে। যেমন আমি যদি বলি ফার্স্ট পার্সন কি আই, আই এর সঙ্গে কি হয়? গো হয়। কিন্তু আমি এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি আমি লিখি হি, তাহলে এখানে কি হবে? হি গোজ হবে। কেননা আমরা জানি যে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে একটা এস বা ইএস যুক্ত হয়। তাহলে আমার এই পার্সন চেঞ্জ করার জন্য আমার কি হলো? ভার্বটা চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা এই ভার্বটাকে বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব। আমরা কি বলবো? এটাকে ফাইনাইট ভার্ব বলবো। সো আপনারা সিম্পল সেন্টেন্সটা চিনতে পারবেন? আমাকে একটু বলেন। এক্সাম্পল দেখেন, আই গো টু ওয়ার্ক ক্লোজিং দ্য ডোর। দেখেন এখানে গো আছে একটা ভার্ব এবং ক্লোজিং আরেকটা ভার্ব। আমাদের এই বাক্যে কিন্তু দুইটা ভার্ব রয়েছে, একটা হচ্ছে গো এবং আরেকটা হচ্ছে ক্লোজিং। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে এখানে আয়ের পরিবর্তে যদি আমি হি দিই, তাহলে কি হচ্ছে? হি গোজ বা হি ইজ গোয়িং টু ওয়ার্ক ক্লোজিং দ্য ডোর। দেখেন আমার এখানে ক্লোজিং কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে আমরা এটাকে বলবো নন ফাইনাইট ভার্ব। কি বলবো আমরা? নন ফাইনাইট ভার্ব। কিন্তু দেখেন এই আয়ের পরিবর্তে আমরা হি করাতে গো থেকে আমাদের গোজ হয়ে গেছে, অথবা ইজ গোয়িং। তাহলে আমাদের যে ভার্বটা পরিবর্তন হলো সেটাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। এরপরে দে গো টু ওয়ার্ক ক্লোজিং দ্য ডোর। দেখেন এই হি এর পরিবর্তে যখন আমি এখানে গো ব্যবহার করছি, তখন কিন্তু এখানে আবার শুধুমাত্র গো চলে আসছে। আবার এখানে আমি যদি হি ব্যবহার করি, তাহলে দেখেন এখানে ওয়েন্ট টু ওয়ার্ক ক্লোজিং দ্য ডোর। এক্ষেত্রে আমি হি এর জন্য আবার এক্ষেত্রে আমি ওয়েন্ট দিতে পারছি, অর্থাৎ এই ওয়েন্টটা কি আমার? এই ওয়েন্টটা হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট কে মিন করতেছে। সো আমাদের এখানে আমি যে কয়েকটা বাক্য লিখেছি এগুলো সবই হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। কেননা এখানে আমাদের একটা সাবজেক্ট হচ্ছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে। এছাড়া আমাদের এখানে আর অন্য কোনো সাবজেক্ট কি আছে বা অন্য কোনো পার্সন আছে? নাই। এবং আর অন্য কোনো আমাদের এখানে যে ফাইনাইট ভার্বের কথা বলছি, অন্য কোনো ফাইনাইট ভার্ব আছে? নাই। সো একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব, তাই এটাকে আমরা বলবো হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে দে গো টু ওয়ার্ক ক্লোজিং দ্য ডোর, এটা আমাদের কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। ওকে, আচ্ছা। এরপরে দেখেন আমরা এখানে কি বলতেছি, এখানে গো এর সাবজেক্টের নাম্বার, পার্সন ও টেন্সে পরিবর্তন করাই গো এর রূপ পরিবর্তিত হয়েছে, তাই গো হচ্ছে ফাইনাইট ভার্ব। কিন্তু বাক্যের সবগুলো ক্ষেত্রে ক্লোজিং অপরিবর্তিত আছে বিধায়
ক্লোজিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এছাড়া সিম্পল সেন্টেন্স সাধারণত ইন স্পাইট অফ, ডিসপাইট, বিকজ অফ, ওয়িং টু, তারপর হচ্ছে টু ডট ডট টু, মানে হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক। ঠিক আছে, দেখেন কি বিষয়, যে হি ইজ টু উইক, হি ইজ টু উইক টু ওয়াক, মানে সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না, তাহলে হি ইজ টু উইক টু ওয়াক। সো আমাদের এইগুলো যদি থাকে কোনো বাক্যে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সিম্পল সেন্টেন্স। তারপর ইনাফ ডট ডট টু, তারপর প্রেজেন্ট পার্টিসিপল রূপে বিং, হ্যাভিং, বি প্লাস আইএনজি, বাই, উইদাউট, বিসাইড ইত্যাদি আমাদের সিম্পল সেন্টেন্সের থাকে। তাহলে আপনারা একটা সিম্পল সেন্টেন্স চেনার উপায় আপনারা জেনে নিলেন, যে যদি কোনো বাক্যে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, একটা কথা মনে রাখবেন যে ইন স্পাইট অফ এবং ডিসপাইট একই অর্থ দেয়। ঠিক আছে, ইন স্পাইট অফ এবং ডিসপাইট, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট। ঠিক আছে, দেখেন ইন স্পাইটের সঙ্গে একটা অফ হয়, কিন্তু ডিসপাইটের সঙ্গে কোনো অফ হয় না। এই জায়গাটা আসলে অনেক স্টুডেন্ট ভুল করে ফেলে, তারা এই ডিসপাইটের সঙ্গে অফ যুক্ত করে দেয় অনেক সময়, তো এটা করা যাবে না। আপনি যখন ইনস্পাইট লিখছেন তখন ইনস্পাইটের সঙ্গে দেখবেন যে অফ আছে কিনা, অপশনে থাকলে উত্তর হবে, এবং ডিসপাইট যদি একা থাকে তাহলে সেটা উত্তর হবে। বিষয়টা বুঝতে পেরেছি, ডিসপাইটের সঙ্গে কখনো অফ হয় না। দেন এরপরে আমরা চলে আসছি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত একটি প্রধান ক্লজ এবং এক বা একাধিক নির্ভরশীল ক্লজ থাকবে। মানে কেমন, যে আমাদের এখানে দুইটা বাক্য থাকবে, ঠিক আছে, তার ভিতরে একটা বাক্য আরেকটা বাক্যের উপর নির্ভরশীল থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে এখানে কমপ্লেক্স সেন্টেন্স। যেমন দেখেন যে অর্থাৎ কমপক্ষে দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনাইট ভার্ব থাকে। ওকে, এছাড়া কমপ্লেক্স সেন্টেন্সে হু, হোম, হুজ, হুইচ, হোয়াট, অ্যাজ ইত্যাদি আমাদের এখানে লিঙ্কার থাকবে বাক্যের ভিতরে, বা রিলেটিভ প্রোনাউন আমরা যেগুলোকে বলি সেগুলো আমাদের বাক্যের ভিতরে থাকবে। সো আমরা এটাকে তাহলে কিভাবে বলছি, দেখেন যে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স যেখানে আমাদের একটা বাক্য আরেকটা বাক্যের উপর আমাদের কি থাকবে, নির্ভরশীল থাকবে। ঠিক আছে, এবং এখানে কমপক্ষে দুইটা সাবজেক্ট এবং দুইটা আমাদের ফাইনাইট ভার্ব থাকবে, দুইটা সাবজেক্ট এবং দুইটা আমাদের ফাইনাইট ভার্ব থাকবে, এবং আমাদের মাঝে এই ধরনের লিঙ্কার বা রিলেটিভ প্রোনাউন গুলো থাকবে। সো আপনি কোনো বাক্যের মাঝে যদি এই ধরনের রিলেটিভ প্রোনাউন গুলো যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বাক্যটা হচ্ছে আমাদের কমপ্লেক্স বাক্য, বা যেটাকে আমরা বাংলা বলতে জটিল বা মিশ্র বাক্য। সো তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটা আপনি বুঝতে পারছেন। ওকে, এবার আসেন কম্পাউন্ড সেন্টেন্সে কি হবে। কম্পাউন্ড সেন্টেন্সে একের অধিক প্রিন্সিপাল ক্লজ থাকে। এখানে দেখেন একটি প্রধান ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট বা নির্ভরশীল ক্লজ থাকবে, মানে বাক্যের অংশ। কিন্তু কম্পাউন্ডে আমাদের একের অধিক প্রিন্সিপাল ক্লজ, মানে আমাদের যে কয়টা ক্লজ থাকবে সেগুলো সবকটাই কি হবে, মেইন ক্লজ হবে। ঠিক আছে, মানে কারোর উপর নির্ভরশীল থাকছে না, যাদেরকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। ঠিক আছে, একের অধিক প্রিন্সিপাল ক্লজ থাকে যাকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ থাকে। আচ্ছা, এছাড়াও কম্পাউন্ড সেন্টেন্স সাধারণত বাক্যের মাঝে এন্ড, অর, বাট, ইয়েট, সো, দেয়ারফর, আদারওয়াইজ ইত্যাদি এই ধরনের কনজাংশন দ্বারা আমাদের যুক্ত থাকে বাক্য। তাহলে দেখেন আমাদের কম্পাউন্ড সেন্টেন্স আপনি কেমনে চিনবেন। আপনি একটা বাক্যের মাঝে যদি দেখেন আমাদের একের অধিক প্রিন্সিপাল ক্লজ, মানে কি দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনাইট ভার্ব থাকছে, এবং আমাদের বাক্যটা কারোর উপর নির্ভরশীল না। বিষয়টা কি বুঝতে পারছেন? এবং এন্ড, অর, বাট, ইয়েট, সো, দেয়ারফর এগুলো আমাদের কি থাকবে, বাক্যের মাঝে অবস্থান করবে। আমরা এবারে এক্সাম্পল দিয়ে বিষয়গুলো জানবো। জাস্ট আমাকে এতটুকু বলেন যে আপনি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন কিনা, যে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, এবং কোনো বাক্য কারো উপর, মানে বাক্যের যে অংশ ক্লজ কারো উপর নির্ভরশীল হবে না, এবং বাক্যের মাঝে এন্ড, অর, বাট, ইয়েট, সো, দেয়ারফর এই সকল কনজাংশন গুলো থাকবে। জাস্ট এই 3-4টা পয়েন্ট যদি আপনার মনে থাকে, আপনি কম্পাউন্ড সেন্টেন্স
চিনে ফেলতে পারবেন। এবং কমপ্লেক্স সেন্টেন্স আমরা কি হচ্ছে যে একটি প্রধান ক্লজ থাকে, মানে যেটা হচ্ছে বাক্যের মেইন ক্লজ হিসেবে কাজ করবে, এবং এক বা একাধিক নির্ভরশীল ক্লজ থাকবে বা বাক্যাংশ থাকবে, এবং বাক্যের মাঝে এই হু, হোম, হুজ, হুইচ এই ধরনের রিলেটিভ প্রোনাউন গুলো থাকবে। ভাইয়া আরেকবার বলেন। ওকে, আমি এটা আরেকবার রিপিট করে দিচ্ছি, দেখেন বিষয়টা যে সিম্পল সেন্টেন্সে কি হবে, ভালোভাবে মনোযোগ দিন। সিম্পল সেন্টেন্সে আমাদের একটা মতো সাবজেক্ট থাকবে, একটা মতো ফাইনাইট ভার্ব থাকবে, এবং বাক্যের মাঝে আমাদের এই ইনস্পাইট মানে বাক্যের শুরুতে আর কি, বা বাক্যের যে কোনো জায়গাতে ইনস্পাইট অফ, ডিসপাইট, বিকজ অফ, ওয়িং টু এই ধরনের ওয়ার্ড গুলো থাকবে, তাহলে সেটা আমাদের সিম্পল সেন্টেন্স। এরপরে আমরা যদি এখানে বলি যে একটি প্রধান বাক্য থাকবে বা বাক্যের অংশ থাকবে, এবং তার উপর নির্ভর করে এক বা একাধিক আমাদের আপনার হচ্ছে এই নন ফাইনাইট বা হচ্ছে আমাদের বলতে গেলে যে নির্ভরশীল বাক্যের অংশ থাকবে, ক্লজ থাকবে, এবং বাক্যের ভিতরে আমাদের কি থাকবে, হু, হোম, হুজ, হুইচ এই ধরনের যে সকল লিঙ্কার বা রিলেটিভ প্রোনাউন সেগুলো থাকবে। শেষ। তাহলে এরপরে কম্পাউন্ডে কি বলতেছে, কম্পাউন্ডে একের অধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে, মানে কোন বাক্যের অংশ কারোর উপর নির্ভরশীল থাকবে না, সবাই স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হবে, বাক্যের অংশ বা ক্লজ গুলো, এবং বাক্যের ভেতরে থাকবে এন্ড, অর, বাট, ইয়েট এই ধরনের কনজাংশন গুলো। এটাই হচ্ছে মূল বিষয়। আচ্ছা, দেন এবার আমরা চলে আসছি যে ট্রান্সফরমেশন মানে কি, রূপান্তর বা বাক্যে যে চেঞ্জ সেটা। দেখেন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আমরা এবারে খুব বেশি মনোযোগ দিব। আসেন আমরা এই ছকটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের একটা বাক্যের শুরুতে যদি আমাদের প্রেজেন্ট বা পারফেক্ট পার্টিসিপল থাকে, ঠিক আছে, প্রেজেন্ট বা পারফেক্ট পার্টিসিপল, অর্থাৎ আমাদের হ্যাভিং, ক্লোজিং এই ধরনের কোনো কিছু যদি আমাদের থাকে, অর্থাৎ ভাবের সঙ্গে যদি আইএনজি যুক্ত হয়ে যদি আমাদের পার্টিসিপল তৈরি হয়, এই ধরনের কিছু যদি আমাদের থাকে সিম্পল সেন্টেন্সের শুরুতে, তাহলে কমপ্লেক্স করার সময় আমাদের যেটা করতে হবে, সিন্স বসাতে হবে, অথবা অ্যাজ, অথবা হোয়েন, অথবা আফটার বা বিফোর, এগুলোর ভিতরে কোনো একটা আপনি বসিয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারবেন। এবং কোন কমপ্লেক্স সেন্টেন্সে যদি সিন্স, অ্যাজ, হোয়েন এগুলো যদি থাকে, তাহলে আমরা কম্পাউন্ড করার সময় বাক্যের মাঝে এন্ড ব্যবহার করব। কি ব্যবহার করবো আমরা, এন্ড, এবং অর্থ হচ্ছে একটি আগে ও অপরটি পরে, একটি আগে এবং অপরটি পরে। যেমন আমি একটু আগে আপনাদের পড়ালাম না যে আই গো টু ওয়ার্ক ক্লোজিং দ্য ডোর, দেখেন এখানে কি আমাদের ক্লোজিং আছে না, মানে একটা কাজ করার পর আরেকটা, আই গো টু ওয়ার্ক ক্লোজিং দ্য ডোর, আমি দরজাটি বন্ধ করে আমি কাজে যাব, মানে কি একটা কাজ করার পর কি আরেকটা কাজ করা বোঝাচ্ছে। সো এই এক্সাম্পলটাই আমাদের ওইখানে দেওয়া আছে শুরুতে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ক্লোজিং দ্য ডোর, আই গো টু ওয়ার্ক, এটা যদি আমাদের বাক্যে দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি, এখানে যে সিন্স বা হোয়েন আমরা ব্যবহার করতে পারি। হোয়েন দিয়ে কি হবে, যখন দরজাটি মানে যখন দরজাটি বন্ধ করলাম তারপরে কাজে গেলাম, ঠিক আছে না, এটা গেল। এবং আমাদের কম্পাউন্ড করলে কি হবে, দরজাটি বন্ধ করলাম এবং কাজে গেলাম, তাহলে কি হবে, ক্লোজ দ্য ডোর এন্ড আই গো টু দ্য ওয়ার্ক, আই ক্লোজ দ্য ডোর এন্ড গো টু দ্য ওয়ার্ক, আমি দরজাটি বন্ধ করলাম এবং কাজে গেলাম। দেখেন আমি দরজাটি বন্ধ করলাম, এটা কিন্তু একটা স্বাধীন বাক্য, এবং আমি কাজে গেলাম এটা কিন্তু একটা স্বাধীন বাক্য। তাহলে দেখেন দুইটা স্বাধীন বাক্য একে অপরের সঙ্গে যুক্ত থাকছে, কম্পাউন্ড সেন্টেন্স কি দিয়ে যুক্ত থাকছে, এন্ড দিয়ে, দরজাটি বন্ধ করলাম এবং কাজে গেলাম। কিন্তু কমপ্লেক্সে কি হচ্ছে, আমি দরজাটি বন্ধ করে, ঠিক আছে, বা যখন আমি দরজাটি বন্ধ করলাম তারপর কাজে গেলাম, তাহলে যখন দরজাটি বন্ধ করলাম বাক্যটা কি পরিপূর্ণ কি হয়েছে, হয়নি। তার মানে এটা হচ্ছে একটা মানে কি বলবো, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, অর্থাৎ এই বাক্যটা কি নির্ভরশীল হয়ে থাকছে কার উপর, ওই যে আমি কাজে যাব এই বাক্যটার উপরে নির্ভরশীল হয়ে থাকছে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এবং সিম্পলটা কি হচ্ছে আমাদের, যে ক্লোজিং দ্য ডোর, আই গো টু দ্য ওয়ার্ক, তাহলে কি হচ্ছে, দরজাটি বন্ধ করে আমি কাজে যাব, বা দরজাটি বন্ধ করে আমি কাজে যাই, শেষ, সিম্পল। এবং কমপ্লেক্স কি হবে, যখন দরজাটি বন্ধ করলাম তারপরে কাজে গেলাম। কম্পাউন্ড করে কি হবে, দরজাটি বন্ধ করলাম এবং কাজে গেলাম। সো বিষয়টা ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার। এখন আমাকে একটু বলেন, আমি কিন্তু এটা আপনাকে বাংলা করে বুঝাই দিলাম যেন আপনাদের এটা বুঝতে অনেক ইজি হয়।
আর অ্যাডমিশন যেহেতু আপনাদের অপশন থাকবে সেহেতু আপনাদের এটা অ্যান্সার করা অনেক ইজি হয়ে যাবে। সো আই থিংক এটা বুঝতে পেরেছেন। এরপরে আসেন, যদি আমাদের কোনো বাক্যে বিকজ অফ থাকে, কি থাকে? বিকজ অফ, সিম্পল সেন্টেন্স, তাহলে কমপ্লেক্স করার সময় হবে সিন্স বা অ্যাজ, কি হবে? সিন্স বা অ্যাজ। এবং কম্পাউন্ড করার সময় আমাদের এন্ড হবে, কি হবে? এন্ড। এবং এখানে কারণ স্পষ্ট হলে, যেমন অসুস্থ থাকার জন্য আমি উপস্থিত হতে পারিনি ক্লাসে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? বিকজ অফ মাই ইলনেস আই কুডন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস, আমি ক্লাসে উপস্থিত হতে পারিনি। তাহলে কি বলতে? সিন্স, যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি ক্লাসে উপস্থিত হতে পারিনি, ঠিক আছে? সিম্পলে বলতেছে আমার অসুস্থ থাকার জন্য আমি ক্লাস করতে পারিনি। কমপ্লেক্স বলতেছে যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি ক্লাস করতে পারিনি। এবং কম্পাউন্ডে বলতেছে আমি অসুস্থ ছিলাম এবং ক্লাস করতে পারিনি। সো বিষয়গুলো বুঝতে পেরেছেন পার্থক্য? আপনাদেরকে এটা এইভাবে করে অ্যানসারটা করতে হবে। ওকে, আরেকবার বলেন। ঠিক আছে, আমি এটা আরেকবার বলে দিচ্ছি, মনোযোগ দিতে হবে। দেখেন, বিকজ অফ যদি কোনো বাক্যে থাকে, কমপ্লেক্স করার সময় সিন্স ব্যবহার করতে হবে, কম্পাউন্ড করার সময় এন্ড ব্যবহার করতে হবে। এক্সাম্পল স্বরূপ আমি বলছি বিকজ অফ মাই ইলনেস আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, আমি ক্লাসে উপস্থিত হতে পারিনি অসুস্থ থাকার কারণে। এখন আমি এই কথাটাই যখন আমি কমপ্লেক্সে বলতেছি তখন আমি কি বলতেছি? আমি বলতেছি যেহেতু আমি অসুস্থ ছিলাম, সিন্স বা অ্যাজ, যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি ক্লাসে উপস্থিত হতে পারিনি। কম্পাউন্ড করলে কি হবে? আমি অসুস্থ ছিলাম এবং ক্লাসে উপস্থিত হতে পারিনি। সো এইটা হচ্ছে আমাদের মূল ঘটনা। এরপরে আমরা ইনস্পাইট অফ যদি থাকে, আরেকটা বিষয় মনে রাখবে, ইনস্পাইট অফ বা ডিসপাইট, ঠিক আছে? আপনাদের পরীক্ষায় ইনস্পাইট অফও থাকতে পারে বা শুধু ডিসপাইটও দেওয়া থাকতে পারে। তাহলে যাই দেওয়া থাকুক, সিম্পলি যদি ইনস্পাইট অফ দিয়ে থাকে, কমপ্লেক্স হওয়ার সময় দো অথবা অলদো থাকতে হবে। মানে আপনার একটা বাক্য বললো যে এই বাক্যটা সিম্পল থেকে কমপ্লেক্সে রূপান্তর করলে কোনটা উত্তর হবে? এমসিকিউ একটা বাক্য দিল, দিয়ে বললো এটাকে সিম্পল, এই বাক্যটাকে কমপ্লেক্সে রূপান্তর করো। আপনাকে দেখবেন যে এই বাক্যতে কি ইনস্পাইট অফ আছে? হ্যাঁ, ইনস্পাইট অফ আছে। তাহলে ইনস্পাইট অফ যদি থাকে তাহলে আপনি কমপ্লেক্সে খুঁজবেন যে কোথায় দো অথবা অলদো আছে। আমরা কি হচ্ছে, প্রশ্নে আপনার একটা বাক্য দেওয়া আছে, সেখানে যদি ইনস্পাইট অফ বা যদি ডিসপাইট থাকে, আপনি অপশনে যদি আপনার কমপ্লেক্স যদি বলে তাহলে আপনি অপশনের ভিতরে দো অথবা অলদো খুঁজে বের করবেন যে কোথায় এটা আছে, ঠিক আছে? এটা আপনার খুঁজে বের করে অ্যান্সার করতে হবে। এবং যদি আপনাকে কম্পাউন্ড করতে বলে তাহলে এখানে বাট ব্যবহার করতে হবে, বাট। এবং এটা বাংলা অর্থ দেয় হচ্ছে সত্ত্বেও যদিও, ঠিক আছে? যেমন আমি অসুস্থ থাকা সত্ত্বেও আমি ক্লাসে উপস্থিত ছিলাম, আমি অসুস্থ থাকা সত্ত্বেও আমি ক্লাসে উপস্থিত ছিলাম। সো এই বিষয়টা এখানে হবে, বুঝতে পেরেছেন? যে ইন স্পাইট অফ মাই ইলনেস আই অ্যাটেন্ড দ্য ক্লাস, বুঝতে পারছেন? ইন স্পাইট অফ মাই ইলনেস, আমার অসুস্থতা থাকা সত্ত্বেও আমি ক্লাস করেছি। তাহলে ইন স্পাইট অফ মাই ইলনেস আই অ্যাটেন্ড দ্য ক্লাস, তাহলে এটা আমাদের কমপ্লেক্সে কি হবে? দো আই ওয়াজ ইল, যদিও আমি অসুস্থ ছিলাম তারপরেও আমি ক্লাসে উপস্থিত হয়েছি। দো I was ill, I attend the class, যদিও আমি অসুস্থ ছিলাম তাও আমি উপস্থিত হয়েছি। এখানে বাট দ্বারা আমরা কি করব? I was ill, আমি অসুস্থ ছিলাম, বাট I attend the class, কিন্তু আমি ক্লাসে উপস্থিত হয়েছি। বিষয়টা ক্লিয়ার? তাহলে কি বলতেছে এখানে আমাদের বাট ব্যবহার করতে হবে। I was ill, আমি অসুস্থ ছিলাম, বাট কিন্তু আমি ক্লাস করেছি। তো আরেকটা কথা আমি বলি যে আপনারা অনেক আসলে বাংলা পড়তে পারেন না, ভয় করেন যে ভাই আমি তো বাংলা তো পারি না, আমি কি করব? ঠিক আছে, ওকে, আপনি একটা কাজ করবেন। আপনারা সবাই কিন্তু বর্তমানে মোবাইল অনেক ভালো চালাতে পারেন এবং বর্তমানে আপনারা শুনে এসেছেন যে চ্যাট জিপিটি নামে কি আছে, একটা এআই আছে, তাই না? চ্যাট জিপিটি, ওকে। তাহলে আপনি কি করবেন? এই চ্যাট জিপিটিতে আপনারা সার্চ করবেন। সাপোজ আপনি একটা সেন্টেন্স আপনি ইংরেজি এমসিকিউ আমি যখন দিব পিডিএফ, তখন আপনি পড়তে দেখেন একটা বাক্য আপনি অর্থ পারেন না, আপনি কি করবেন? এখানে আপনি সার্চ করবেন, দিয়ে লিখবেন ট্রান্সলেট ইনটু বাংলা, ওই বাক্যটা ওখানে টাইপ করে লিখবেন ট্রান্সলেট ইনটু বাংলা, মানে সুন্দর করে আপনাকে বাংলা দিয়ে দিবে। দেন আপনি এইভাবে করে আপনার নিজের ভেতরে যে বাংলা না পারার যে ভয়, সে ভয়টা আপনি দূর করে ফেলতে পারবেন। বুঝতে পেরেছেন? সো আপনারা এই প্রসেসের মাধ্যমে খুব সহজেই
বাংলা শিখে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, বাংলা শেখা কিন্তু খুব বেশি কঠিন না, ইংরেজি থেকে আপনি বাংলা করে ফেলতে পারবেন। দেন আমরা এবারে নেক্সট, এখানে আমাদের যে কয়টা যে দেওয়া আছে না, যে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা যেন থাকে বাই, অর্থাৎ বাই দ্বারা বাইয়ের পরে কোনো ভার্বের সঙ্গে যদি আইএনজি থাকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে কমপ্লেক্সে কি হবে, ইফ প্লাস অ্যাফার্মেটিভ হবে, এবং উইদাউট যদি থাকে তাহলে আমাদের ইফ হবে এবং নেগেটিভ হবে। যেমন দেখেন, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম। কি বললাম, খাতায় লিখে নেন, বাই ওয়ার্কিং হার্ড। সো এই হচ্ছে আমাদের বিষয়। যেমন দেখেন, বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কের সাথে কিন্তু আমরা আইএনজি, তাহলে বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম। তাহলে আমরা কি বলতেছে, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস দ্য এক্সামিনেশন। যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি পরীক্ষায় পাস করবে। এরপর আমরা কি বলতেছে, এন্ড ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো, এন্ড পাস দ্য এক্সামিনেশন, এবং পরীক্ষায় পাস করবে। সো এটা হচ্ছে গেল আমাদের কম্পাউন্ড। এরপর আমরা যদি বলি উইদাউট, তাহলে কি হবে, উইদাউট ওয়ার্কিং হার্ড, পরিশ্রম করা ব্যতীত তুমি পরীক্ষা পাস করবে না, তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট পাস। তাহলে এটা আমাদের কি হবে, কমপ্লেক্স করলে, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল বা ইউ ডু নট পাস, এই ধরনের আমাদের দেওয়া থাকবে। এরপর আমাদের এখানে অর ব্যবহার করতে হবে, ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো, অর ইউ উইল ফেল, কঠোর পরিশ্রম করো অথবা তুমি ফেল করবে। তাহলে আমাদের এইভাবে করে বাক্য এগুলো অ্যানসার করতে হবে। দেন এখানে আরো আছে, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে আপনাদের। দেন তারপর এখানে দেওয়া আছে, এগুলো আপনারা আমি যেভাবে বললাম এই প্রসেসে আপনি এগুলো প্র্যাকটিস করে বুঝতে পারবেন। বাট আরেকটা বিষয়, এগুলো আপনি বাসায় পড়ার সময় যদি না বুঝতে পারেন কোনো জায়গা, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে আপনি পড়ার জিজ্ঞাসা করলে বুঝিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন একটা রুলস, কাছাকাছি সময়ে সংগঠিত দুইটা কাজের মধ্যে সিম্পল সেন্টেন্সে আগের কাজটি প্রেজেন্ট পার্টিসিপল, মানে প্রথমে কি হবে আমাদের, ক্লোজিং দ্য ডোর, অর্থাৎ প্রথমে আমাদের কি হবে, আইএনজি, অর্থাৎ যে কাজটা আগে করা হয়। দেখেন, কাছাকাছি সময়ে দুইটা সংগঠিত কাজের মধ্যে সিম্পল সেন্টেন্সে আগের কাজটি যেটা আমাদের আগে করা হয় সেটা প্রেজেন্ট পার্টিসিপলে হয়ে থাকে। আর বেশি সময় ব্যবধানে সংগঠিত দুটি কাজের মধ্যে সিম্পল সেন্টেন্সে আগের কাজটি পারফেক্ট পার্টিসিপলে হয়ে থাকে, মানে হ্যাভ প্লাস ভি3, মানে হ্যাভিং প্লাস ভি3। তাহলে কি হয়েছে, অল্প সময়ে যে কাজটা হয়ে থাকে, মনে রাখবেন অল্প সময়ে হলে সেটা হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি। আর যদি এমন কিছু বোঝায় যে যে সময়টা আমাদের দীর্ঘ সময় বোঝাচ্ছে, বুঝতে পারছেন, যে দুইটা কাজের মধ্যে আগের কাজটি আমাদের যদি দীর্ঘ সময় হয়ে থাকে বা যদি বেশি ব্যবধানে যদি হয়ে থাকে, তাহলে আমরা এখানে হবে হ্যাভিং প্লাস ভি3। সময় নির্দেশ করলে কমপ্লেক্সে হোয়েন বা আফটার ব্যবহার করতে হবে, যদি কোনো সময়ের উল্লেখ করা থাকে আমাদের বাক্যে, তাহলে কি ব্যবহার করবো, হোয়েন। যেমন দেখেন এখানে কি সিন্স, অ্যাজ, হোয়েন সবই আছে না, তো যদি কোনো সময়ের উল্লেখ থাকে তাহলে আমাদের হোয়েন হবে, সময় না থাকলে অন্য ক্ষেত্রে আমরা সিন্স, অ্যাজ এগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপরে দেখেন এখানে কি বলতেছে যে, ওকে, পার্টিসিপল যুক্ত অংশকে ক্লজে পরিণত করতে হয়, কিন্তু কম্পাউন্ডে কমপ্লেক্সের লিঙ্কার এবং কমা চিহ্নিত উঠিয়ে দিয়ে এন্ড ব্যবহার করতে হয়। মানে কি, আমরা কমপ্লেক্সের লিঙ্কার বললাম না, বাক্যের মাঝে যেগুলো থাকে যে হু, হোয়েন, এই ধরনের কিছুগুলো তুলে দিতে হয়, তুলে দিয়ে আমাদের কম্পাউন্ডে কি ব্যবহার করতে হবে, একটা এন্ড ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, এন্ড ব্যবহার করতে হবে, তাহলে সেটা আমাদের হয়ে গেল কম্পাউন্ড। ভাইয়া আরেকবার বলেন। ওকে, আমি এটা আরেকবার বলতেছি। দেখেন আমাদের সিম্পল সেন্টেন্সে যদি কাছাকাছি সময়ের যদি কোনো কাজ করে, মানে একটা কাজ করার কিছু সময় পরে যদি আমরা আরেকটা কাজ করা বোঝায়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ভার্ব প্লাস আইএনজি, মানে ভার্বের সঙ্গে আমরা আইএনজি ব্যবহার করব। ওকে, হয়ে গেল। এবং যদি আমাদের বেশি সময় যদি ব্যবধান বোঝায়, মানে একটা কাজ করার অনেকক্ষণ পরে যদি আরেকটা কাজ করা বোঝায় অর্থগত দিক থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপল অর্থাৎ হ্যাভিং ব্যবহার করব বাক্যের শুরুতে, এবং আমরা ভার্বের ভি3 ব্যবহার করব, ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা ব্যবহার করব, এবং কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন বা আফটার ব্যবহার করব যদি আমাদের সময় দেওয়া থাকে, এবং কম্পাউন্ড সেন্টেন্সে আমরা হোয়েন তুলে দিয়ে আমরা এন্ড ব্যবহার করব। এটাই জাস্ট রুলস, আর কিছু না।
সিম্পল সেন্টেন্সে যদি আমাদের একটা কাজের কিছুক্ষণ পরে যদি আরেকটা কাজ করে বোঝে, অল্প সময় যদি ব্যবধান থাকে, তাহলে সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হবে। আর যদি বেশি সময়ের ব্যবধান হয় তাহলে হ্যাভিং প্লাস ভি3 হবে। এবং কমপ্লেক্সে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে হুয়েন বা আফটার ব্যবহার করতে হবে, এবং কম্পাউন্ডে এন্ড ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওকে। দেখেন এবারে এক্সাম্পল, কত এক্সাম্পল নেবেন নেন। সিম্পল আমাদের বলছে সিং দ্য পুলিশ দ্য থিফ র্যান অ্যাওয়ে, মানে পুলিশকে দেখে চোরটি দৌড়ে পালালো। দেখেন পুলিশকে দেখার সঙ্গে সঙ্গে চোর পালায় না, অল্প সময়ের ভিতরে কি ব্যবধান না এটা কাজ করার। পুলিশ দেখার পরে চোরটি দাঁড়ায় থাকে, দ্রুত পালায়, মানে এটা অল্প ব্যবধান। তাই আমাদের কি হবে, when the thief saw the police he ran away, যখনই চোরটা পুলিশকে দেখলো he ran away, সে দৌড়ে পালালো। ঠিক আছে, the thief saw the police, চোরটা পুলিশকে দেখলো and এবং ran away, এবং দৌড়ে পালালো। তাহলে আমরা সিম্পল কি বলতেছে যে পুলিশকে দেখে চোর দৌড়ে পালালো। কমপ্লেক্সে বলতে যখন চোর পুলিশকে দেখলো তখন সে দৌড়ে পালালো। কম্পাউন্ডে বলতেছে চোর পুলিশকে দেখলো এবং দৌড়ে পালালো। জাস্ট আমাকে আপনারা বলবেন যে বুঝছেন কিনা, তাহলেই হবে। ওকে, বলেন এবার। এরপর আমরা আরো একটা এক্সাম্পল দেখি। বিং ইল, অসুস্থ থাকার কারণে I could not attend the class, আমি ক্লাসে যেতে পারিনি। একটু আগে আমি যে উদাহরণটা দিয়েছিলাম, since I was ill, যেহেতু আমি অসুস্থ ছিলাম, I could not attend the class, এটা আমি অলরেডি আপনাকে বুঝিয়ে দিয়েছি। I was ill and could not attend the class, বলেন তো এই রুলসটা আমি একদম প্রথমে বুঝিয়ে দিলাম না সিম্পল সেন্টেন্স করানোর সময়? ওকে, এরপরে দেখেন the water being salty, পানিটা লবণাক্ত, I could not drink it, আমি এটি পান করতে পারলাম না। মানে কি পানিটি লবণাক্ত হওয়ায় আমি এটি পান করতে পারলাম না। Since the water was salty, যেহেতু পানিটা লবণাক্ত ছিল, I could not drink it, আমি পান করতে পারিনি। The water was salty, পানিটি ছিল লবণাক্ত, and এবং I could not drink it, আমি এটি পান করতে পারিনি। সো আপনার পরীক্ষায় যদি এটা যদি দেওয়া থাকে সিম্পলে বা সিম্পল কমপ্লেক্স কিছু দেওয়া থাকবে না, আপনার এই বাক্যটা দেওয়া আছে, আপনাকে ওখানে বললো কম্পাউন্ড করতে, তাহলে আপনি এটা উত্তর করবেন, the water was salty and I could not drink it, এটা আপনি তখন অ্যানসার করবেন। ওকে, দেন having heard the news he began to weep, তাহলে এটা কি হচ্ছে when he heard the news he began to weep, এটা কি হচ্ছে he had heard the news and began to weep। ঠিক আছে, ওকে। দেন এরপর আমরা চলে যাব, আমাদের এখানে আরো एग्जांपल দেওয়া আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। দেন রুলস 2, সিম্পল সেন্টেন্স যদি বিকজ অফ থাকে এবং যদি কোনো কারণ নির্দেশ করে, আমি কিন্তু শুরুতে কিন্তু বুঝিয়ে দিয়েছি ছকটা পড়ানোর সময়, তার মানে কি সিন্স বা অ্যাজ বসে বিকজ অফ যুক্ত অবশ্যই ক্লজে প্রয়োগ করতে হবে, কিন্তু কম্পাউন্ডে কমপ্লেক্সের চিহ্ন উঠিয়ে এন্ড ব্যবহার করতে হবে। মানে এক কথায় এই রুলস আর কিছুই না। আমি আপনাদের প্রথমে ছকে পড়ালাম না যে বিকজ অফ থাকলে আমাদের কি করতে হবে, জাস্ট ওইটা এখানে দেওয়া আছে। एग्जांपल দেখেন, জাস্ট এখন এটা আমি আগেই বুঝিয়ে দিয়েছি, এখন জাস্ট একটু एग्जांपल দেখবেন। হ্যাঁ, বিকজ অফ মাই ইলনেস আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, আমি যে एग्जांपल দিয়েছি এখানে সেটাই দেওয়া আছে। তাহলে কি হচ্ছে বিকজ অফ মাই ইলনেস আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, অসুস্থ থাকার জন্য প্রেজেন্ট করতে পারিনি। সিন্স আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, তাহলে বিকজ অফ বুঝতে পারলেন। এরপরে আই ওয়াজ ইল এন্ড কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, শেষ। সিম্পল একটা বিষয়, মানে ছকে যেভাবে ছিল ওইভাবে জাস্ট এই চেঞ্জেস গুলো করতে হবে, আর কিছুই না, সহজ রুলস। ঠিক আছে, সো এই যে রুলস, এটা আমি অলরেডি ওই ছকের ভিতরে হয়ে গেছে। ওকে, রুলস 3, ইনস্পাইট অফ বা ডিসপাইট থাকলে দো অথবা অলদো বুঝাই দিয়েছি। তাহলে ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ হ্যাপি, মানে দারিদ্রতা সত্ত্বেও সে সুখী। তাহলে কি বলতেছে, দো হি ইজ পোর হি ইজ হ্যাপি, যদিও সে গরিব তারপরও সে সৎ, মানে হ্যাপি মানে সুখী। হি ইজ পোর বাট হ্যাপি, সে গরিব কিন্তু সুখী। তাহলে আমরা এখানে কি বললাম, যদি আমরা কোনো বাক্যের শুরুতে যদি ডিসপাইট বা ইনস্পাইট অফ থাকে, তাহলে কমপ্লেক্স করার সময় আমাদের দো অথবা অলদো ব্যবহার করতে হবে। দো ব্যবহার করলেও যা, অলদো ব্যবহার করলেও তাই, অপশনে যেটা থাকবে সেটা উত্তর। তাহলে দো হি ইজ পোর, যদিও সে গরিব বা সে গরিব হওয়া সত্ত্বেও হি ইজ হ্যাপি, সে সুখী।
ঠিক আছে? ওকে, হি ইজ পোর বাট হ্যাপি। তাহলে আপনাদের পরীক্ষাতে দেওয়া থাকবে যে হি ইজ পোর বাট হ্যাপি, এটাকে তুমি এবার সিম্পল করো, প্রশ্নে তাই দেওয়া থাকবে। তখন আপনি কি করবেন? তখন আপনি মনে করবেন যে বাট কখন হয়, হি ইজ পোর বাট হ্যাপি, সে গরিব কিন্তু সুখী। তাহলে তো কি হতে পারে? সে গরিব হওয়া সত্ত্বেও সুখী, তাহলে সত্ত্বেও মানে হচ্ছে ইন স্পাইট অফ। হ্যাঁ, তাহলে আমাদের সিম্পল করলে হবে ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ হ্যাপি। ঠিক আছে, দারিদ্রতা সত্ত্বেও সে সুখী। শেষ। এইভাবে করে আপনাকে উত্তর করতে হবে। আপনাকে বাংলাটা মনে মনে কল্পনা করতে হবে, বাংলা ছাড়া আপনি ঠিকভাবে উত্তর করতে পারবেন না, আপনার বাংলাটা লাগবে। ওকে, দেন এরপরে আমাদের এখানে আরেকটা রুলস কি বলতেছে যে ইন কেস অফ দ্য বাই প্লাস যদি আমাদের জেরান যদি থাকে, তার কমপ্লেক্সের প্রথম অংশ হবে ইফ দ্বারা যুক্ত হবে। যেমন আমরা সরাসরি এক্সাম্পল দেখি, বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ইউ মে বি হেলদি, মানে নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে, বাই মানে কি মাধ্যমে বা দ্বারা, নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে ইউ মে বি হেলদি, তুমি সুস্বাস্থ্য অধিকারী হতে পারবা বা তুমি স্বাস্থ্যবান হতে পারবা। তাহলে কি বলছে, ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, যদি তুমি শারীরিক ব্যায়াম করো, ইউ মে বি হেলদি, তুমি স্বাস্থ্যবান হবা। তাহলে কি বলবে, টেক ফিজিক্যাল এক্সারসাইজ এন্ড ইউ মে বি হেলদি। ঠিক আছে, মানে শারীরিক ব্যায়াম করো এবং তুমি স্বাস্থ্যবান হবে। সো এটা আমি ছকে যা পড়াই দিছি না, ওগুলো এখানে রুলস আকারে ভাগ ভাগ করে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এরপর দেখেন উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট সাকসিড ইন লাইফ, মানে কি বলতেছে যে উইদাউট ব্যতীত, ওয়ার্কিং হার্ড মানে কঠোর পরিশ্রম, কঠোর পরিশ্রম করা ব্যতীত ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তুমি পরীক্ষায় তুমি জীবনে উন্নতি লাভ করতে পারবা না। সো এটাই যখন আমি কমপ্লেক্সে করব, কি করতে হবে আমাকে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড মানে যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে উন্নতি লাভ করতে পারবে না। কম্পাউন্ড, এটা আবার কি হবে, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, মানে এটা ইফ দিয়ে করলেও হবে বা আনলেস দিয়ে করলেও হবে, অপশনে যেটা থাকবে সেটাই উত্তর। খেয়াল করবেন যে ইফ প্লাস নেগেটিভ অথবা আনলেস। ওকে, কম্পাউন্ড কি হবে, ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট সাকসিড ইন লাইফ। এই হচ্ছে আমাদের মূল বিষয়, এগুলো আপনারা পারবেন। ঠিক আছে, এরপরে দেখেন যে সিম্পল সেন্টেন্সে ওয়ার্ড বা ফ্রেজকে সম্প্রসারিত করে কমপ্লেক্স করা যায়, মানে কোনো রুলস ছাড়া আমরা কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারি সেই বিষয়টা এখানে একটু দেখেন আপনারা। বলতেছে হি ইজ এ মেরিটোরিয়াস বয়, এখানে আমি কি বলছি, হি ইজ এ বয় হু হ্যাজ হিজ মেরিট। আবার এখানে বলতেছে মানি ইজ পাওয়ার, মানে টাকাই শক্তি। তাহলে ইট ইজ মানি, এটাই হচ্ছে টাকা, হুইচ ইজ পাওয়ার, যেটা শক্তিশালী। সো এইগুলো আপনার আসলে কোনো রুলস এর ভিতরে আসে না, এগুলো জাস্ট মানে নিজের মতো করে এগুলো করা। তো এখানে আমি যে কয়টা দিয়ে রেখেছি সিম্পল থেকে কমপ্লেক্স, এগুলো আপনারা মুখস্থ করবেন। পরীক্ষা যদি আসে এই ধরনের এই সম্প্রসারিত ভাবে যদি আসে প্রশ্ন, সো এগুলোর ভিতর থেকেই আসবে, এর বাইরে থেকে আসবে না। তাহলে আপনি কি করবেন, আপনি মুখস্থ করবেন যে আচ্ছা সজীব ভাইয়ার শীটে এটা ছিল যে হি ইজ এ গুড স্টুডেন্ট, এটাকে কমপ্লেক্স করে কি হয় যে ইট ইজ হি হু ইজ এ গুড স্টুডেন্ট। সো আপনার পরীক্ষা যদি থাকে যে হি ইজ এ গুড স্টুডেন্ট, এটা কমপ্লেক্স করলে কি হবে, আপনি এখানে উত্তর করবেন যে ইট ইজ হি হু ইজ এ গুড স্টুডেন্ট। শেষ। তাহলে এগুলো আপনি কি হবে, এখানে আপনার কোনো কিছু বোঝার দরকার নেই, মুখস্থ করবেন আর একটু অর্থটা একটু খেয়াল রাখবেন, ক্লিয়ার, কঠিন কিছু না। ঠিক আছে, এই যে ছকটা আমি এখানে দিয়েছি, এই ছকটা, ঠিক আছে। এরপর এখানে যেগুলো দেওয়া আছে রুলস, এগুলো তাই। সো এটাই হচ্ছে আমাদের আজকের লেকচার ছিল। এখানে যেগুলো দেওয়া আছে এগুলো ছকেই ছিল, ছকটা যদি আপনার ক্লিয়ার থাকে এগুলো একদম ক্লিয়ার। আর এবং আমি আপনাদেরকে একটা এমসিকিউ পিডিএফ দিব আলাদাভাবে, মানে এই স্লাইডটা তো আমি দিয়ে দিবই, মেসেজ দিলে আমাকে ইনবক্সে, এবং আমি এমসিকিউ পিডিএফ আলাদাভাবে আপনাদেরকে দিব। এই দুইটা যদি আপনারা করেন আই থিঙ্ক একদম আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।